আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৮ম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। মনের ওপর কারো হাত নেই, মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে, এই স্লোগান দিয়েই দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে যে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7:30 পর্যন্ত 7টা কি 7:30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। গত সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছুই খায়নি। ক্ষুধায় চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান, কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ, আমার খুব খিদে পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান, তুই এখন উঠেছিস? মেঘ, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধায় তারায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিচ্ছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিন একটু রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, ওঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লাগছে, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমদ খান শীতল কণ্ঠে বললেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি তো ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বলল, হয়তো কোনো সমস্যা আছে, আসবে নিশ্চয়ই আজ। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে গেল বাড়ির কর্তারা। বসে আছে নাকি 4 ভাই বোক। এখানে হয়তো কিছু ভুল লিখছে, বুঝতে পারতেছি না এখানে কি ছিল। যাই পড়লে একটা পড়ি। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসে মুখ গোমরা করে উত্তর দিল, কিছুই হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। এদিকে খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসে চলে গেল। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিন ব্যস্ততা শেষে সকালে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজে ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানিতে কাজ করে শেষ করে সন্ধ্যার পর প্রায় এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে আছে তার আরো 2জন বন্ধু, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরে তাদের পোস্ট। আবির এর অবর্তমানে তারাই অফিস সামলাবে। কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটাই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার টেবিলে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়ার আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ, এটা মেঘের অভিমত। তাই রাগে ফুঁসতে বাড়ি বড় আব্বুর কাছে দাঁড়ালো। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসুলক চোখে তাকানো বড় আব্বুর দিকে, তারপর আস্তে আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবে না? আলী আহমদ খানের মনোযোগ
সরলো টিভির দিক থেকে, এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমদ খান, তুমি আসছো না কেন? পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করা একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমদ খান, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমদ খান, কি হয়েছে তোমার? শাহরিয়ার, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান মেঘকে জানালেন পড়াতে পারবে না। মেঘ কি বলবে বুঝতে পারলো না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখন ওই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর, মেয়ের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করলো, পাতলা অধর নেড়ে চেড়ে বলে উঠলো, শাহরিয়ার ভাইয়া পড়াবে না আমায়। তানভীর, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আপুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি ও ভালো পড়ান জানি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখবো? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, হয়তো মনে মনে ভাবলেন যে ছেলেটা জীবনে পড়াশোনা করে না, সে ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার দুই একদিন পড়ার পর মেঘের যদি তানভীর মুখ খুললো, এবার দু একদিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবে বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। মেঘও নিজের মতোই বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম এর 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়ো খাবার খাচ্ছে মেঘ, সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আর আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকতো। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে, নিজের অফিসের কাজ শেষ করে তারপর আবার বাবার অফিস যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2 ঘন্টার কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতে কারো পায়ের শব্দে ফিরে তাকায়। আবির ভাই খাবার টেবিলের দিকে আসছে। মেঘের গলায় খাবার আটকে গেল, গিলতে পারছে না মেয়েটা। কোন রকম পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটিতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না, বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মার খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো, নাক মুখে খাবার ঢুকাচ্ছে। আবির বিক্ষিপ্ত দৃষ্টি তাকালো মেঘের দিকে, গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ, সারা শরীরের কম্পনের মাত্রা তীব্র হলো। এজন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতেই হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও কথা গিলে ফেললে। এর মধ্যেই হালিমা খান তার খাবার নিয়ে এসেছে। আবির খাবায় মনোযোগ দিলেন। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করেন বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুগম্ভীর কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজেই যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? শব্দ সেই মেঘের? থাকবই না এই বাড়িতে। উঠতে চাই টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে।
এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবে, কে জানে আবার থাপ্পড়ে মারে কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। আবির ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ থমকে গেল ধমক খেয়ে, চোখ টলমল করছে তার। মুখে ভাতগুলো কোনো রকমে গিলল, মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছা আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে দুদিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খাবার খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাবার পরে খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে, কেনই বা এত রাগ দেখায়, ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা, মনের ওপর কারো হাত নেই মেঘ, ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছ পর্যন্ত যেতে মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ভরকে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে বলে, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনোই বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বললো, আমি বলতে পারবো না। আদি, প্লিজ প্লিজ আপু, আমরা সাহস পাচ্ছি না, প্লিজ তুমি না বলো না প্লিজ। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জানালো, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে হয় তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখী আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চয়ই এখনই থাপ্পড়টা দিবে। আবির খাওয়া শেষ করে এসে আসতে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু আদি আর মেঘ আরো করুণ স্বরে, প্লিজ প্লিজ তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলল, আমি বললাম না আমি পারবো না। মিম আর আদি যেন চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠলো। আবির বিষয়টা লক্ষ্য করছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে নিয়ে সাহস করে বলে, ভাই আমাদের বাইকে নিয়ে ঘুরাবে প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের, সে ঘুরে বালি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দেবো, তখনও তোদের নিয়ে ঘুরবে। আদি আকস্মিক প্রশ্ন করে বসলো, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো তানভীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা বলে যাতে নিজেকে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টালো মুখে, বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো মেঘ, ফোনটা হাতে নিয়েই এই দুই তিন দিনে একেবারে জন্য ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্টের সামনে আসছে, একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, তার সাথে ক্যাপশনে লেখা, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে তৎক্ষণাৎ খুশি হলো, তার থেকে চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছে উনি তা ভাবতেই ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন। উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছে? তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না ওই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো সে তো আবির ভাইয়ের ওপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির ভাই রুমে এসে 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে, বয়স অত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে, এবার 3য় বর্ষে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা ও হিজাব পরে এসেছে, গুছিয়ে থাকা কথা বলছে, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছে মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওর নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন
পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালেন ওনার কাছে পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিত হলেন। তারপরে মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে, তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই এসে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির ইদানিং আবির অফিস শেষ করে নিজের অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা, এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 10-11টার আগে ফিরেই না, কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের করা নিষেধ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি ফিরবো না। সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতোই খাবার খায়। কেটে গেল আরো 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেয়ে আসলেও মেঘ আগে খেয়ে পালায়। সে আবার আবির ভাইয়ের মুখোমুখি আর হতে চায় না। মেঘ ছোটবেলা থেকে খুব আবেগী আর জেদি, অল্পতে কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের ওপর কথা বলেনি একটিবার। আবির ভাই দেশে আসতে মনে অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিং এর জন্য বের হয়। দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতেও জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরবেই না, দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবারের রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবির ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার, তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেইনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না। মনের জোরে গুলোকেও নিস্তেজ হয়ে পড়ছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ানো, দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ, চেক করতে চাইছিল খোলা নাকি বন্ধ। হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ভরকে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকে তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। 2 গালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির ভাই কোথাও নেই। বিছানা টান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপে আলো জ্বলছে। চেয়ারের ওপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো ফেরেনি? নিজের রুমের দিকে এক কদম এগোতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়লো মেঘ, মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিনও সন্ধ্যার পরে ছাদে যায়নি, সবাই গেলেও যায় না। ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদে থাকেন, এই ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ি দিয়ে নিচে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তানারা গাইছেন তাদের আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। শুধু সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদে।
ছাদের এক কর্নায় নজর পড়ল, চেয়ারের ওপর হেলান দিয়ে বসে কেউ একজন। চাঁদের ওপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন্দ্রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোরই ওবের ডানায় না পুষতে দিবি কি, বুকের ভেতর ঘুরঘুরিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুরঘুরিতে একলা পাখি হবি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলায় গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে কিছুটা প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? একটু বলতেই কি হাসি ফুটে উঠলো মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার জন্য তার কথা ভেবেই গাইছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘে। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান গাইবেন কেন? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরালো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান? দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী। আকস্মিক দরজার ওখানে বসে পড়েছে সে। মেঘের জাত শত্রু হলো সিগারেট। সেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না। সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়। সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছেন, এটা যেন মেঘ মানতেই পারছে না। ওষ্ঠদ্বয় উল্টে নীরবে চোখের জল ফেললে অষ্টাদশী। যাকে সে মিস করছিল এতক্ষণ, তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই। অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না। আবির ভাইয়ের প্রতি খুবই রাগ। মেঘের রাগের সাথে কান্নার মাত্রা বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেয়, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। আচমকা আবির হাজির হলো মেঘের সামনে। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? চলবে নিচে এটা আসলে চলবে, এটা হচ্ছে লেখিকার নোট ছিল, কপি করা নিষেধ।